হামাস হিজবুল্লাহর পর এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলে স্থল অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। এতদিন সমুদ্রপথে ইসরায়েলগামী জাহাজকে শক্ত হাতে প্রতিহত করা হুথি এখন তেল আবিবের অভ্যন্তরে ঢুকে দখলদার সেনাদের নাস্তানাবুদ করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই জানা গেছে ইয়েমেনের হুথিরা ইসরায়েলের লোহিত সাগরের বন্দর শহর ইলাতের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে একাধিক ড্রোন হামলা পরিচালনা করেছে। তবে উক্ত হামলায় হতাহতের বিষয়ে তারা কিছু জানায়নি। অন্যদিকে হামলার বিষয়ে ইসরায়েলও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইরান সমর্থিত হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি 16 নভেম্বর শনিবার ইসরায়েলের ড্রোন হামলার কথা জানিয়েছেন। ইয়াহিয়া সারি শনিবার এক টেলিভিশন বক্তৃতায় বলেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত, গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এবং লেবাননের ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। গত বছর নভেম্বর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হামলা চালিয়ে আসছে হুথিরা। তাদের দাবি, হুথি বিদ্রোহীরা ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালাচ্ছে। হুথিদের হামলার কারণে অনেক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালের পরিবর্তে ঘুরপথে চলাচল করছে। অন্যদিকে গত ফেব্রুয়ারি থেকে হুথিদের হামলার জবাব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিছুদিন আগেও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের অস্ত্রাগারে আক্রমণ করা হয়েছে বলে দাবি করে পেন্টাগন। তাদের দাবি অনুযায়ী সেখানে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী সামরিক ও বেসামরিক জাহাজগুলোতে আক্রমণ করার উদ্দেশ্যে অস্ত্র মজুত করেছিল হুথিরা। পরে ইয়েমেনের আল মাসিরাহ টিভির বরাত দিয়ে এএফপি জানায়, রাজধানী সানার দক্ষিণে অবস্থিত আল সাবিন জেলা লক্ষ্য করে 3 দফা মার্কিন ও ব্রিটিশ বিমান হামলা হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীকে প্রতিনিয়ত প্রতিহত করার ধারা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ। তথ্য পাওয়া গেছে যে শনিবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে সিজারিয়ায় অবস্থিত এই বাড়ির উঠানে আগুন ধরে যায়। গোয়েন্দা বাহিনী শিন বেত এবং দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একাধিক নিরাপত্তা সংস্থার যৌথ বিবৃতিতে জোর দিয়ে জানানো হয়েছে, হামলার সময় নেতানিয়াহু এবং তার পরিবার সেই সময় বাড়িতে ছিলেন না। গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করার পর সীমান্ত ঘেঁষা লেবাননকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছে দখলদার ইসরায়েল। সম্প্রতি যুদ্ধবাজ নেতানিয়াহুর সামরিক বাহিনী লেবাননে স্থল ও বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে। হিজবুল্লাহ যোদ্ধাদের হামলার প্রতিক্রিয়ায় তারা 6 সপ্তাহ আগে এই আক্রমণ শুরু করে। সবশেষ লেবানন সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন জুড়ে 145 বার বোমা হামলা চালিয়েছে। এই হামলায় 3 শিশুসহ 6 জন নিহত এবং আরও আহত হয়েছেন 11 জন। 17 নভেম্বর রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সরকার দেশটিতে ইসরায়েলের আক্রমণের মাত্রা এবং এর তীব্রতা ব্যাখ্যা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির পরিবেশ মন্ত্রী নাসের ইয়াসিন এ প্রতিবেদনটি প্রকাশ করেছেন। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় লেবানন জুড়ে 145 বার হামলা চালিয়েছে ইসরায়েল। বেশিরভাগ হামলা করা হয়েছে নাবাতি ও দক্ষিণ লেবাননে। এর মধ্যে নাবাতিতে 55 বার এবং দক্ষিণ লেবাননে 73 বার হামলা চালানো হয়েছে। শনিবারের হামলায় লেবাননের বোর্জ রাহালে 1 জন এবং কেফার্টে বনেটে 1 জন সহ 2 জন চিকিৎসককে হত্যা করেছে এবং অন্য 4 জন উদ্ধারকর্মী আহত ও 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 13,222টি হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 8 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা 3,452 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন 14,599 জন। এদিকে টানা 5ম দিনের মতো বৈরুতের দক্ষিণ শহরতলির এলাকাগুলোতে বিমান হামলাও করেছে বর্বর ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলেছে, আক্রমণগুলো হিজবুল্লাহর অবকাঠামোতে চালানো হয়েছে, যার মধ্যে একটি অস্ত্রাগার এবং একটি কমান্ড সেন্টার রয়েছে। আবার এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা।
ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় 2 জন আহত হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌঘাঁটি, স্টেলা ম্যারিস নৌঘাঁটি এবং হাইফার নিকটবর্তী 2টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। এর আগে নির্বাচনী প্রচারণা চলাকালীনও এমন প্রতিশ্রুতি বারংবার দিয়েছেন তিনি। এমন প্রতিশ্রুতির আলোকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের অধীনে অচিরেই যুদ্ধ শেষ হবে। 15 নভেম্বর শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। জেলেনস্কি বলেন, একটি ন্যায্য শান্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে ইউক্রেনীয়দের উপর চাপিয়ে দেওয়া অবিচারের জন্য আমরা সেরাটা হারিয়ে ফেলেছি এমন কোনো অনুভূতি না হয়। যুদ্ধ শেষ হবে, কিন্তু সঠিক কোনো তারিখ নেই। তিনি আরও বলেন, অবশ্যই এখন হোয়াইট হাউসের নেতৃত্ব দেবে এই দলের নীতির সাথে যুদ্ধ দ্রুত শেষ হবে। ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকানদের দৃষ্টিভঙ্গি সমাজের প্রতি প্রতিশ্রুতি এবং এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্প কিয়েভকে মস্কোর সঙ্গে আলোচনার দাবি করেছেন কিনা জানতে চাইলে জেলেনস্কি ইউক্রেনের স্বাধীনতার উপর জোর দিয়ে বলেন, এই যুদ্ধের সময় আমাদের জনগণ এবং আমি ব্যক্তিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ট্রাম্প, বাইডেন এবং ইউরোপীয় নেতাদের দেখিয়েছি যে বসুন এবং শুনুন এর বক্তৃতা আমাদের সাথে কাজ করে না। উল্লেখ্য যে বরাবরই রাশিয়ার বিরুদ্ধে সংঘাতকে আরও বিস্তৃত করার পক্ষে কণ্ঠস্বর জোরালো ছিল জেলেনস্কির। এ কারণে ইউরোপিয়ান ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র থেকে বহু সুবিধা আদায় করে নিয়েছেন তিনি ইতোমধ্যেই। মাত্র কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পশ্চিমা মিত্রদের কাছে আবদার করেছিলেন জেলেনস্কি। তবে এখন সুর নরম করলেন ইউক্রেন প্রেসিডেন্ট। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় ইউক্রেনের জন্য ভবিষ্যৎ পশ্চিমা সামরিক সহায়তা সম্পর্কে নতুন অনিশ্চয়তার সূচনা করেছে। কেননা রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে বড় আকারের প্রতিরক্ষা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র। সে প্রেক্ষাপট বদলে যাওয়ায় এবার জেলেনস্কির কণ্ঠে শান্তির বার্তা। এদিকে নির্বাচনী বিজয়ের পরে তথ্য আসে, ইউক্রেন যুদ্ধ বন্ধে ফোন কলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করা হয়, এই ফোন কলে পুতিনকে যুদ্ধ না বাড়াতে সতর্ক করেছিলেন ট্রাম্প। যদিও ক্রেমলিন পরে অস্বীকার করে বলেছে এ ধরনের ঘটনা তারা জানে না। দখলদার ইসরায়েলকে একের পর এক শিক্ষা দিয়ে চলেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির ক্ষেপণাস্ত্রের আঘাতে রীতিমতো কুপকাত ইসরায়েলের সামরিক বাহিনী। সম্প্রতি জানা গেছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে 130টি রকেট ও 5টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহর বিবৃতির বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে 130টি রকেট এবং 5টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আকরা শহরে জোরালো বিস্ফোরণ শোনা গেছে। এতে অন্তত 6 জন আহত হয়েছেন। এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করে, ফলে শহরের কিছু অংশ অন্ধকারে ডুবে যায়। ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে, এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে, যার ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল আব্বাদ নামক স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধারা দখলকৃত হাইফা এবং কারমেল অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।
ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে। এরপর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালাতে থাকে। পাল্টা হামলা হিসেবে ইসরায়েলি বাহিনীও হামলা চালায় লেবাননে। এতে এ পর্যন্ত 3,452 জন লেবানিজ নিহত এবং 14,664 জন আহত হয়েছে। এদিকে বর্বর ইসরায়েল গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। সম্প্রতি গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় বহুতল একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। 17 নভেম্বর রবিবার এই হামলা হয় বলে রয়টার্সকে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। হামলায় কতজন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জরুরি উদ্ধারকারী সংস্থা দ্য প্যালেস্টিনিয়ান সিভিল ইমার্জেন্সি কর্তৃপক্ষ বলেছে ওই ভবনে প্রায় 70 জন বাসিন্দা ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বক্তব্য জানা যায়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন তার সরকার ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে এবং ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না। 15 নভেম্বর শুক্রবার পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সভার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন। দীর্ঘ 1 বছর 1 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর গণহত্যামূলক আগ্রাসন এখনও চলমান। ইসরায়েলের নৃশংসতার জেরে নেতানিয়াহুর দেশের প্রতি বিশ্বজুড়ে ঘৃণা ও ক্ষোভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের জনগণ এবং গাজা পরিচালনাকারী সংগঠন হামাসের সমর্থকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ইসরায়েলের একগুঁয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খারাপ যুদ্ধনীতির জন্য তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। অপরদিকে নিপীড়ন ও বর্বরতার বিরুদ্ধে লড়াই করে যাওয়া হামাসের জনপ্রিয়তা বিশ্বজুড়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এমন বক্তব্য যেন উক্ত বিষয়টিকে আরও স্পষ্ট করে দিয়েছে। আনোয়ার ইব্রাহিম তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মালয়েশিয়ার ন্যায় বিচারের প্রতি অবিচল প্রতিশ্রুতি প্রকাশ করে। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েলের প্রতি মালয়েশিয়ার কূটনৈতিক অবস্থান পরিবর্তন বা উন্নত করার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে। এটি শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, এটি ন্যায় বিচারের বিষয় উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি বা মুক্ত বাণিজ্য নিয়ে কথা বলতে পারি। মালয়েশিয়া দেশটি বরাবরই ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন প্রদান করে আসছে। আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছেন যে তার সরকার এই নীতিতে কোনো পরিবর্তন আনবে না। দেশটির অবস্থান নিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রশ্নে এটাই মালয়েশিয়ার অবস্থান। আমরা যতদিন এই অবস্থানে থাকব ততদিন ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। অ্যাপেক সম্মেলনে মালয়েশিয়ার একক অবস্থানের ঘোষণা ফিলিস্তিনের জনগণের প্রতি শুধু সহানুভূতি নয়, একটি ন্যায় বিচারের প্রশ্ন। আনোয়ার ইব্রাহিম একাধিকবার উল্লেখ করেছেন যে মালয়েশিয়া আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের মানুষের অধিকার ও স্বাধীনতার পক্ষে কথা বলবে এবং সেই পথে তার দেশ তাদের সাহায্য অব্যাহত রাখবে।